আচ্ছা, কখনো খেয়াল করেছেন কি সারাদিন খাটাখাটনি বা পড়াশুনোর পর যখন আমরা ক্লান্ত হয়ে বাড়ি ফিরি তখন ফোনটা খুলে কেন ঘন্টার পর ঘন্টা রিলস বা শর্টস স্ক্রল করতে থাকি, বা নেটফ্লিক্সে একটা সিনেমা শেষ না হতে হতেই নিজে থেকেই আরেকটা সিনেমা চালু হয়ে যায় আর আমরা হাঁ করে দেখতে থাকি। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট, মেসেঞ্জার বা নোটিফিকেশনে লাল চিহ্ন দেখলেই কেন আমাদের প্রথমে সেটা খুলে দেখতে ইচ্ছে করে? আমরা ভাবি, বাহ, আমাদের কাছে তো কত অপশন, আমি নিজের ইচ্ছায় বিনোদন বেছে নিচ্ছি। ফেসবুক আমি নিজেই ইচ্ছাতে খুলছি, ফ্রেন্ড রিকোয়েস্ট, নোটিফিকেশন এগুলো আমরা নিজের ইচ্ছাতেই আমরা খুলে দেখছি। কিন্তু ব্যাপারটা তা নয়। আজ থেকে প্রায় ৮০ বছর আগে ১৯৪৭ সালের দুজন বিখ্যাত চিন্তাবিদ এটা বলেছিলেন যে এটা আপনার বা আমাদের স্বাধীন পছন্দ নয়, এটা আসলে আপনার মগজ ধোলাই, যেটা অনেক দূর থেকে বসে এই সমস্ত কোম্পানিগুলো আপনার সঙ্গে করে যাচ্ছে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো থিওডর অ্যাডর্নো এবং ম্যাক্স হখাইমারের সেই যুগান্তকারী তত্ত্ব নিয়ে, যার নাম ছিল কালচার ইন্ডাস্ট্রি বা সংস্কৃতির কারখানা। আজকের ভিডিওর পর সিনেমা, গান বা সোশ্যাল মিডিয়া দেখার দৃষ্টিভঙ্গি আমাদের চিরদিনের মতো বদলে যাবে। এরা কারা ছিলেন? এই যে থিওডর অডর্নো এবং ম্যাক্স হখেইমার, এরা দুজনে একটি বিখ্যাত তত্ত্ব তৈরি করেছিলেন কালচার ইন্ডাস্ট্রি, এবং সেটা তারা বইতে লিপিবদ্ধ করেছিলেন। ডায়ালেক্ট অফ এনলাইটমেন্ট নামক বইতে তারা লিপিবদ্ধ করেছিলেন। এবং এরা কারা ছিলেন? এরা ছিলেন যে একজন বিখ্যাত জার্মান থিঙ্কার অ্যান্ড সোশিওলজিস্ট, এবং ১৯৪৭ সালে তারা লিখেছিলেন একটি যুগান্তকারী বই, ডায়ালেকটিক অফ এনলাইটমেন্ট। ইন দিস বুক, এই বইতে দে ইউজড দ্য টার্ম কালচার ইন্ডাস্ট্রি ফর দ্য ফার্স্ট টাইম। প্রথমবার তারা একটা শব্দ বা ফ্রেজ ব্যবহার করেছিল কালচার ইন্ডাস্ট্রি নামে। দে ওয়ার কি মেম্বার্স অফ এ ফেমাস গ্রুপ অফ ইন্টেলেকচুয়ালস কল্ড দ্য ফ্র্যাঙ্কফুর্ট স্কুল। তারা বিখ্যাত কিছু একটি বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, প্রধান ব্যক্তিত্ব ছিলেন একটি বিখ্যাত গ্রুপের, যেটা বুদ্ধিদীপ্ত মানুষদের নিয়ে রচনা করা হয়েছিল, তৈরি করা হয়েছিল। সেই স্কুলটার নাম ছিল ফ্র্যাঙ্কফুর্ট স্কুল। এই ফ্র্যাঙ্কফুর্ট স্কুলটা কি? ওয়াজ এ গ্রুপ অফ জার্মান থিঙ্কার্স হু স্টাডিড হাউ মডার্ন মিডিয়া, পপুলার কালচার অ্যান্ড বিগ বিজনেস কন্ট্রোল দ্য ওয়ে উই থিঙ্ক উইদাউট আস ইভেন রিয়েলাইজিং ইট। তারা আমাদের ব্রেনটাকে এমনভাবে পরিবর্তন করে তাদের বিজনেসের জন্যে যে আমরা সেটা কখনো বুঝতেই পারি না। এই যে ফেসবুকে কখনো আমরা ভেবে দেখেছি যে ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টে, নোটিফিকেশনে কেন লাল রঙের কালি দেওয়া থাকে, লাল রঙের সিম্বল দেওয়া থাকে? কারণ লাল রং আমাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে, তাই তারা লাল রং ব্যবহার করে। এবং তাদের উদ্দেশ্য আমার কতজন বন্ধু এসেছে, কি নোটিফিকেশন এসেছে সেটা জানানো নয়। তাদের উদ্দেশ্য ফেসবুকে আমাদের কতক্ষণ ধরে রাখতে পারবে, সেটাই তাদের উদ্দেশ্য। এবার এই যে থিওডর অ্যাডর্নো এবং ম্যাক্স হখেইমার, এদের আসল গল্পটা শুরু করা যাক। অ্যাডর্নো আর হখাইমার ছিলেন একজন জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের দুজন বিখ্যাত সমাজবিজ্ঞানী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলারের অত্যাচার বাড়ছিল, তখন তারা জার্মানি ছেড়ে আমেরিকায় পালিয়ে যান। আমেরিকায় গিয়ে তারা ভাবলেন, এখানে তো হিটলারের মতো কোনো একনায়ক বা ডিক্টেটর নেই, এখানে তো সবাই স্বাধীন। কিন্তু ভালো করে লক্ষ্য করে তারা দেখলেন এখানকার মানুষও আসলে স্বাধীন নয়। এখানকার বড় বড় মিডিয়া এবং বিনোদন কোম্পানিগুলি এক অদ্ভুত উপায়ে মানুষের মনকে কন্ট্রোল করছেন, এবং তাদের সেই থিওরি, সেই চিন্তাভাবনাটাই তারা ডায়ালেকটিক অফ এনলাইটমেন্ট নামক প্রবন্ধের বইতে তারা লিপিবদ্ধ করেছে। এবং যে তত্ত্বটাকে তারা লিপিবদ্ধ করেছে সেটা হলো কালচার ইন্ডাস্ট্রি। এরপরে আসি, কালচার ইন্ডাস্ট্রিটা কি। এবারে এই কালচার ইন্ডাস্ট্রিটাকে আমরা ভেঙে ভেঙে পার্ট পার্ট করে জানবো। প্রথমে জানবো কালচারটা কি।
কালচার কি? মুভিজ, মিউজিক, টিভি শোস, কমিক বুক অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাপস যেগুলো আমরা বর্তমানে ব্যবহার করছি, সেগুলো আমাদের পছন্দ অনুসারে ব্যবহার করছি, যেটা আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করে। এই সব মিলিয়েই হলো কালচার। আর ইন্ডাস্ট্রি কি? আমরা জানি এ ফ্যাক্টরি হোয়ার মেশিনস ক্রিয়েট দ্য এক্স্যাক্ট সেম প্রোডাক্ট ওভার অ্যান্ড ওভার এগেন। এবং এখানে এক ফ্যাক্টরি যেটাতে হচ্ছে মেশিন সৃষ্টি করে একই ধরনের উৎপাদন বারবার। যেমন করে একটা পটাটো চিপস অর সোপ ফ্যাক্টরি। দ্য মেন আইডিয়া কি? ইন টুডেজ ওয়ার্ল্ড, আজকের দিনে এন্টারটেনমেন্ট অ্যান্ড আর্ট আর নট ক্রিয়েটেড ফর পিওর হিউম্যান জয়। আজকের দিনে যে এন্টারটেনমেন্ট তৈরি করা হচ্ছে এবং যে শিল্প তৈরি করা হচ্ছে, সেগুলো কেবলমাত্র মানুষের আনন্দের জন্য নয়। দে আর ম্যানুফ্যাকচার লাইক ফ্যাক্টরি প্রোডাক্টস জাস্ট টু ব্রেন ওয়াশ অ্যান্ড মেক মানি। সেই সমস্ত জিনিসগুলো কেন উৎপাদন করা হচ্ছে? কারণ এগুলো হচ্ছে একটা ফ্যাক্টরি প্রোডাক্ট জাস্ট টু ব্রেন ওয়াশ, আমাদের মগজ ধোলাই করার জন্যে এবং সেখান থেকে টাকা ইনকাম করার জন্যে। যেমন, ইফ ইউ ওয়াচ এ ভিডিও অন ইউটিউব, যদি আমরা ইউটিউবের ভিডিও দেখি, দ্য অ্যাপ কিপস শোয়িং ইউ দ্য সেম টাইপ অফ ভিডিও ওভার এগেন অ্যান্ড এগেন। সেই একই ধরনের ভিডিও সে আমাকে কন্টিনিউ পাঠিয়ে যেতে থাকে। কেন? কারণ ইট ডাজ নট ওয়ান্ট টু এন্টারটেন ইউ, এটা আমাকে বিনোদিত করার জন্য নয়। ইট জাস্ট ওয়ান্টস টু কিপ ইউ এনগেজ টু আর্ন মানি থ্রু অ্যাডস। অ্যাডসের মাধ্যমে, অ্যাডভার্টাইজের মাধ্যমে, যাতে করে তারা আমাদের কাছ থেকে ইনকাম বেশি করতে পারে। এবং যত আমি এই সমস্ত প্ল্যাটফর্মে থাকবো, তারা তত আমাদেরকে অ্যাডভার্টাইজ দেখাতে পারবে এবং তত আমাদেরকে এই জায়গার মধ্যে আবদ্ধ করে রাখতে পারবে। এবারে মেন স্ট্রিম মিডিয়া ফ্যাক্টরিটা কি? মেন স্ট্রিম মিডিয়া ফ্যাক্টরি মিনস দ্যাট বিগ মিডিয়া কোম্পানিস ক্রিয়েট মুভিস। বড় বড় মিডিয়া কোম্পানিগুলো সিনেমা তৈরি করে, টিভি শোস করে, অ্যান্ড মিউজিক এবং গান তৈরি করে। দ্য এক্স্যাক্ট সেম ওয়ে এ কার ফ্যাক্টরি মেক্স কার্স। একইভাবে যেমন করে একটা গাড়ির কারখানা গাড়ি তৈরি করে। ইনস্টিড অফ ক্রিয়েটিং ইউনিক ডিপ আর্ট ফ্রম দ্য হার্ট, একটা নতুন স্বতন্ত্র জিনিস তৈরির পরিবর্তে দে ইউজ এ স্ট্রিক্ট মেশিন লাইক ফর্মুলা টু মাস প্রডিউস চিপ এন্টারটেনমেন্ট। তারা কি করে? যন্ত্রের মতো প্রচুর পরিমাণে জিনিস উৎপাদন করতে থাকে সস্তা বিনোদন করার জন্যে। দেয়ার অনলি গোল, তাদের কেবলমাত্র লক্ষ্য, ইজ টু কপি দ্য এক্স্যাক্ট সেম প্যাটার্নস ওভার এগেন অ্যান্ড এগেন টু সেল দেম বিলিয়ন্স অফ পিপলস অ্যান্ড মেক মাউন্টেন অফ ক্যাশ। তারা কি একই ধরনের যখন দেখছে যে এই প্রোডাক্টটা বাজারে বেশি বিক্রি হচ্ছে, তখন তারা সেই প্রোডাক্টটি বারবার বারবার তৈরি করে, একই জিনিস তৈরি করে আমাদের সামনে বেচতে থাকে এবং তার ফলেই তারা প্রচুর পরিমাণে টাকা আয় করতে থাকে। একটা উদাহরণ কি? যেমন, ইমাজিন ইউ আর এক্সজস্টেড অ্যান্ড ওয়ান্ট টু লিসেন এ কাম সোলফুল মেডিটেশন টু রিল্যাক্স। ধরা যাক আমি কাজ করার পরে কেউ একজন একটা শান্ত সোলফুল মেডিটেশন মিউজিক শুনতে চাইছে আরামের জন্যে। বাট দ্য মোমেন্ট ইউ ওপেন ইউটিউব, যখনই সেই ইউটিউবটা খুললাম এবং খুলে সেই সোলফুল মিউজিকটা শুনবো বলে, দ্য অ্যালগোরিদম পুশেস এ শকিং হাই স্টিমুলেশন অর হট ভিডিও অন টু এ স্ক্রিন। তখন একটা কি করলো যে অ্যালগোরিদমস কি করলো, একটা উচ্চ উদ্দীপকযুক্ত অথবা হট ভিডিও আমার মোবাইলে পাঠিয়ে দিল, স্ক্রিনে পাঠিয়ে দিল। তখন আমার সেই ব্রেনটা কি করলো, হাইজ্যাক্ট হলো এবং সেটা দেখার প্রতি ক্রেভিং হলো। অ্যান্ড ইউ স্পেন্ড অ্যান আওয়ার ওয়াচিং মাইন্ডলেস কন্টেন্ট ইনস্টেন্ট অফ রিল্যাক্সিং। এবং আমি কি করলাম, ক্রমাগত সেই ধরনের ভিডিও দেখতে শুরু করলাম যাতে আমার মনটা রিল্যাক্স হওয়ার পরিবর্তে আরও বেশি ডিপ্রেসড, আরও বেশি টায়ার্ড হয়ে উঠলো। দিস ইজ কালচার ইন্ডাস্ট্রি ইন অ্যাকশন। এইভাবেই কালচার ইন্ডাস্ট্রিটাকে কাজ করে। দ্য অ্যাপ ডাজ নট ওয়ান্ট ইউ টু ফাইন্ড পিস। এই অ্যাপটা কোনো মতেই চায় না যে আমি শান্তি পাই। ইট ওয়ান্টস, এটা চায়, টু হাইজেক ইউর অ্যাটেনশন টু মেক মানি, লিভিং ইউর মাইন্ড কমপ্লিটলি কন্ট্রোল বাই এ কর্পোরেট ফর্মুলা। আমি আনন্দ পাচ্ছি কি শান্তি পাচ্ছি কি দুঃখ পাচ্ছি, এসব দেখা এদের উদ্দেশ্য নয়। এরা দেখতে চায় না। এরা দেখতে চায় একটাই জিনিস, কিভাবে বা কি জিনিস দিয়ে
এর মনের ভিতরে ক্রেভিং সৃষ্টি করা এবং ক্রেভিং সৃষ্টি করে এদেরকে কোনো স্ক্রিনে আটকে রাখা বহুক্ষণের জন্যে, যাতে করে তারা অ্যাডভার্টাইজ দেখাতে পারবে এবং সেখান থেকে তারা লাখ লাখ কোটি কোটি টাকা মুনাফা অর্জন করতে পারবে। এরপরে আমরা কিছু পার্থক্য বা উদাহরণ সাহায্যে আমরা জিনিসটা বুঝব। যেমন কি পিওর হিউম্যান জয়, এটা কিন্তু কালচার ইন্ডাস্ট্রি নয়। কীরকম? ইমাজিন ইউ কাম হোম কমপ্লিটলি এক্সস্টেড আফটার হার্ড ডে। সারাদিন কাজের পরে তুমি ক্লান্ত হয়ে ঘরে এলে। ইউ ওপেন ইউর মিউজিক প্লেয়ার, তুমি তোমার মিউজিক প্লেয়ার চালালে। সার্চ ফর কাম সোলফুল মেডিটেশন ট্র্যাক, শান্তিপূর্ণ একটা মেডিটেশনের গান শোনার চেষ্টা করলে। ক্লোজ ইউর আইজ অ্যান্ড ট্রুলি রিল্যাক্স, এবং তুমি সেটা চোখ বন্ধ করলে এবং রিল্যাক্স হলে। এটা আমার নিড, আমি চেয়েছি। দিস ইজ রিয়েল হিউম্যান নিড, এটা হলো বাস্তবিক মানুষের চাওয়া। ইউ ওয়ান্টেড পিস, তুমি শান্তি চাও। ইউ ফাউন্ড এ সং মেড ফ্রম দ্য হার্ট, তুমি একটা গান খুঁজছো যেটা মন থেকে আসবে। অ্যান্ড ইট হিল্ড ইউর মাইন্ড, এবং এটা তোমার মনকে শান্ত করবে। দিস ইজ বিউটিফুল অ্যান্ড জেনুইন আর্ট, এটাই আসল খাঁটি আর্ট। কিন্তু সিনারিও টুতে কি? এবারে দ্বিতীয় জিনিস যেখানে কালচারাল ইন্ডাস্ট্রি শুরু হচ্ছে, সেলিব্রিটির ইনভেনশন ঢুকছে। কি? নাও একই সিচুয়েশন, ইউ ওয়ান্ট টু লিসেন টু দ্য কাম মেডিটেশন সং, বাট সাডেনলি হঠাৎ ইউর ফেভারিট মুভি স্টার পপস আপ অন এ টিভি শো অ্যান্ড সেইজ, ডোন্ট লিসেন টু দ্যাট বোরিং স্টাফ, লিসেন টু মাই ব্র্যান্ড নিউ লাউড পার্টি সং ইনস্টেড। একজন সেলিব্রিটি এলো এবং সেলিব্রিটি এসে সে সাজেস্ট করলো যে না, এই গানটা না, এই গানটা শোনো। বিকজ ইউ লাভ দ্য সেলিব্রিটি, যেহেতু তুমি সেলিব্রিটিটাকে পছন্দ করো, ইউ ড্রপ ইউর মেডিটেশন সং অ্যান্ড লিসেন টু দ্য ট্র্যাক, সেটা তুমি বাদ দিয়ে তুমি তার ট্র্যাক, তার গানটা শুনলো। এবারে এখানে এই যে সেলিব্রিটি আছে, এ হচ্ছে কালচার, এ মেনলি কালচার। এবং এই যে কালচার সেলিব্রিটি সৃষ্টি করছে কি? একটা উৎপাদন, যেটা আমাদের চাওয়া পাওয়াটাকে সরিয়ে দিয়ে তাদের চাওয়া বা তার চিন্তাভাবনাটা আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে। অনেক সেলিব্রিটিরা পান মশলার অ্যাড করে, অনেক সেলিব্রিটিরা বিভিন্ন ধরনের অন্যান্য জিনিসপত্রের অ্যাড দেয়। তো তার ফলে তারা, আমরা জানি যে এই পান মশলা খাওয়া ভালো নয়, কিন্তু তারা সেই পান মশলার অ্যাড দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এই পান মশলা খাওয়া ভালো, কারণ আমরাও খাই। তো তার ফলে আমাদের মধ্যে যে নিজস্বতা, নিজস্ব চাহিদা, নিজস্ব নিড, যে আমরা হেলদি ফুড খাবো, আমরা কোনো নেশা পান করবো না, কিন্তু সেই সেলিব্রিটিরা এসে এই সমস্ত দেখিয়ে আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে যে না, এটা খাওয়া উচিত। তার ফলে কি হলো? আমাদের চাওয়া পাওয়াটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। তারা আমাদের ভালো চায় না, তারা আমাদের চায় যে আমরা যেন তাদের প্রোডাক্ট বেশি গ্রহণ করি, তাতে তাদের মুনাফা হয় এবং তারা ধনী হোক, আমরা সেই আমাদের শারীরিক অবস্থার অবনতি হোক। কালচারাল টুইস্ট কি? এই বিগ কোম্পানি ইউজড দ্য ফেমাস ফেস টু ম্যানিপুলেট ইউর চয়েস। কি করে? যে একটা বিখ্যাত মুখগুলো সেলিব্রিটিদেরকে ব্যবহার করে, যাতে করে আমরা হচ্ছে যে আমাদের সেই যে চয়েসটা বজায় রাখতে, চয়েসটাকে বাদ দিয়ে সেল ইউ এ প্রোডাক্ট, দেয়ার সং, ইনস্টিড অফ লেটিং ইউ ফাইন্ড এ রিয়েল পিস। আমি যেটা চাইছি সেটার পরিবর্তে তারা তাদের জিনিসটা আমাদেরকে বিক্রি করে দিচ্ছে। এরপরে সেলিব্রিটি নেই, এখানে আছে ইউটিউব। ইউটিউব অ্যালগোরিদম কি করছে? একই জিনিস, ইউটিউব অ্যালগোরিদম সেলিব্রিটির কাজ করছে। সে সেলিব্রিটির কাজ করছে, সে কি করছে? হাইডস দ্য কাম ভিডিও অ্যান্ড পুশেস এ হাইলি অ্যাডিকটিভ, শকিং অর হট ভিডিও রাইট অন টু ইউর স্ক্রিন। সে কি করেছে? একটা হট ভিডিও পাঠিয়ে দিচ্ছে। ইউ টায়ার্ড ব্রেড গেটস হাইজ্যাক অ্যান্ড ইউ ক্লিকড অ্যান্ড ইউ স্পেন্ড অ্যান আওয়ার স্ক্রলিং। তখন সেই ভিডিওটার প্রতি আমরা অ্যাট্রাক্টেড হয়ে সেই ভিডিওটির উপরে চলে যাচ্ছি। ইউটিউবের কখনো মাথা ব্যথা নেই যে আমার মাথা যন্ত্রণা করছে, কি আমি একটু শান্তি চাই। ইউটিউবের চিন্তাভাবনা কেবলমাত্র তার স্ক্রিনে আটকে থাকা। এই অ্যাপটা আমাদেরকে রিল্যাক্স করায় না। কেন? কারণ তাতে রিল্যাক্স করতে গেলে আমি ফোনটা রেখে দেবো, ফোনটা বন্ধ করে রেখে দেবো, ইউটিউব চলবে না। তার ফলে তারা কি করেছে? যে এমন কিছু লোভনীয় জিনিস দেয় যেটা আমাদের চয়েসটাকে মুড়ে, তারা সে এমন কিছু জিনিস দিয়ে দেয় যার ফলে আমরা তার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাই। It deliberately controls our mind with shocking content just to keep you on app,
যাতে করে সেই আমরা অ্যাপে থাকি, শো ইউ অ্যাডস অ্যান্ড মেক মানি ফ্রম এর টাইম, এবং সেখান থেকে আমরা টাকা পয়সা ইনকাম করতে পারি। এরপরে কি, দ্য ফ্যাক্টরি ডিরেক্টর। একইভাবে একজন মুভি ডিরেক্টর যখন দেখেন যে একই গান, এক ধরনের গান বা একই ধরনের সিনেমা ভালো সমাজে চলছে, মুভিতে চলছে, থিয়েটারে চলছে, তখন তারা একই ধরনের মুভি বারবার তৈরি করা শুরু করে দেয়। যেমন আমরা সিনেমা দেখি যে সিনেমায় একজন হিরো থাকে, হিরোইন থাকে, হিরো ভিলেনকে হত্যা করে দেয় বা শাস্তি দেয়, এবং হিরো লাস্টে জিতে যায়। এই যে মানে ফর্মুলা যখন দেখা গেল যে প্রথমে খুব চলছে, তখন এই ফর্মুলাটা যেহেতু চলছে, সবাই যেহেতু জনপ্রিয় হচ্ছে সবার কাছে, তখন এই ফর্মুলাটা সে বারবার বারবার একই ফর্মুলা ডিরেক্টর চালিয়ে যাচ্ছে। এই জন্যে কোনো মুভির পার্ট ওয়ান, পার্ট টু, থ্রি, ফোর, সিকুয়েল, এরকম অনেক কিছু পার্ট তৈরি হয় যখন দেখছে একই জিনিস হচ্ছে। যেমন রাজ সিরিজ, বিক্রম ভট্টের যে মুভি, তার মধ্যে সেই সব মুভির মধ্যেই ভৌতিক বিষয়গুলো একই রকমভাবে আছে। যখন 1920-তে সে জনপ্রিয়তা অর্জন করলো, তখন তার প্রত্যেকটা সিনেমার মধ্যে সেই একই ধরনের দৃষ্টিভঙ্গি, একই ধরনের হরর সিকোয়েন্স, একই ধরনের মশলা থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে, যদি ইউটিউব অথবা ডিরেক্টর আমাকে একটা বিউটিফুল কাম মেডিটেশন সং দেয়, যেটা রিল্যাক্স করে, তাহলে কি এটা কালচারাল ইন্ডাস্ট্রি নয়? না, তাহলেও এটা কালচার ইন্ডাস্ট্রি। যদি অ্যাপ আমাকে একটা মেডিটেশন দেয়, তখন কি করে সে আমার ইমোশনকে কন্ট্রোল করে এবং আমাকে আটকে রাখে সেই অ্যাপে। তাদের উদ্দেশ্য একটাই, টাকা ছাপানো, অ্যাড চালানো, টাকা ছাপানো। এইটিই তাদের উদ্দেশ্য। তারা আমাদেরকে একটু ঘুরিয়ে কিছু অফার করতে থাকে, যে 10 মিনিট রিল্যাক্সেশন মিউজিক, 10 মিনিট কমপ্লিট পিস, 10 মিনিট ডিপ্রেশন গন, এরকম অনেক অফার দিতে থাকে, যাতে করে আমরা একটা জিনিসের উপর স্যাটিসফ্যাকশন হওয়ার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো জিনিস আমাদের চোখের সামনে এসে যায়, এবং সেটা আমরা কন্টিনিউ দেখতে থাকি। দেখতে 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 তার অ্যাপে যেন আমরা সময় কাটাই, এটাই একমাত্র লক্ষ্য। এবার প্রশ্ন হচ্ছে যে, তাহলে এখানে ভুল কোথায়? আমাদের রিল্যাক্স মিউজিক চাই, ইউটিউব আমাদের রিল্যাক্স মিউজিক দিচ্ছে, তাহলে ভুলটা কোথায়? ভুলটা এখানে যে, কালচারাল ইন্ডাস্ট্রি যা আমরা চাই দিচ্ছি ঠিক কথা, কিন্তু তারা আমাদের যে অরিজিনাল চাওয়াটা, সেই চাওয়াটাকে মোল্ড করে তারা যেটা দিতে চায় সেইটা আমাদের মাথার মধ্যে ভরে দিচ্ছে। আমাদের নিজস্ব চাওয়া, আমাদের নিজস্ব পছন্দ, এগুলো সব হারিয়ে যাচ্ছে। আমরা রবীন্দ্রসঙ্গীত শুনতে পছন্দ করি। রবীন্দ্রসঙ্গীত চলতে চলতে তার পাশে চলা শেষ হলো, সঙ্গে সঙ্গে আরেকটা নতুন গান বেজে উঠলো। তো গানটা কোনোভাবেই উত্তেজক। তো তার ফলে আমরা সেই রকম গানের প্রতি আকৃষ্ট হয়ে আরও বারবার বারবার একই ধরনের ওই উত্তেজক গানের প্রতি চলে যাই, এবং রবীন্দ্রসঙ্গীত হারিয়ে যায়। এর ফলে যে আমাদের নিজস্ব চাওয়া পাওয়াটা বন্ধ হয়ে যায়। এখানে আমরা কি একটা বেবির উদাহরণ দিচ্ছি। থিঙ্ক অফ এ বেবি হু হ্যাজ অনলি এভার বিন ফিড সুগারি ক্যান্ডি সিন্স বার্থ। সে এই প্রথমবার কোনো মানে ক্যান্ডি, চকলেট খাচ্ছে জন্মের পর থেকে। ইফ ইউ আস্ক দ্যাট চাইল্ড হোয়াট দে ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও? দে উইল শাউট ক্যান্ডি, তারা চকলেট খেতে চায়। দে অনেস্টলি ওয়ান্ট ইট, তারা সত্যিই চায়। বাট ডু দে ওয়ান্ট ইট বিকজ ইট ইজ গুড ফর দেম, তারা কি এটা চায় কারণ এটা তাদের ভালো করবে? অর বিকজ দে ওয়ার নেভার গিভেন দ্য চয়েস টু টেস্ট এ হেলদি ডেলিশিয়াস মিট, অথচ তাকে কি কোনোদিন ডাল ভাত ভালো খাবার কিছু খাওয়া হয়নি? তাহলে প্রশ্ন হচ্ছে যে, তাকে ডাল ভাত ভালো খাবার খাওয়ানো হচ্ছে, এবং তাকে একবার ক্যান্ডি, চকলেট দেওয়া হয়েছে, এরপরে সে আর ডাল ভাত খেতে চায় না, সে চকলেট খেতে চায়। তাহলে কি, যে চকলেটটা আমাদের হেলথের পক্ষে খারাপ, কিন্তু তা সত্ত্বেও সে খেতে চাইছে, এবং সেটা কি করছে, ওই যে কোম্পানি আমাদের রক্তের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে এটা ঢুকিয়ে দিচ্ছে।
তাহলে কিভাবে করছে? দে ফিড আস চিপ সিম্পল ফর্মালিটিক মুভি সংস ফ্রম দ্য টাইম উই আর কিডস। আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন থেকেই তারা তাদের চিন্তাভাবনার জিনিসপত্র আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে। আওয়ার ব্রেনস গেট ইউজ টু দিস ইজি মিডিয়া। এই যে মিডিয়া, সস্তার যে মিডিয়া, এই মিডিয়াটা যখন আমরা পাচ্ছি তখন আমরা সেটাতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। তখন আমরা উই স্টপ আস্কিং ফর ডিপ মিনিংফুল চ্যালেঞ্জিং আর্ট বিকজ উই ফরগেট ইট ইভেন এক্সিস্ট। এবং আমরা ভুলেই যাচ্ছি যে অরিজিনাল শিল্প, অরিজিনাল সংস্কৃতি, অরিজিনাল মুভি, অরিজিনাল গান, অরিজিনাল পেন্টিং, এগুলো সম্পূর্ণ, এর মধ্যে কোনো নেশার পদার্থ মেশানো থাকে না যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করবে, আমাদের নেশাগ্রস্ত করবে, বরং এটা আমাদেরকে বিনোদিত করবে। অরিজিনাল আর্ট যেটা হচ্ছে আমাদেরকে বিনোদিত করে, এবং কালচারাল ইন্ডাস্ট্রি আমাদের সেই আর্টের মধ্যে মিশিয়ে দেওয়া ড্রাগ, মিশিয়ে দেওয়া নেশা, যেটার মাধ্যমে আমরা তাদের প্রোডাক্ট কিনতে বাধ্য হই। এই কাজটা করার জন্যে তারা দুটো পদ্ধতিতে কাজ করে। এক নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। স্ট্যান্ডার্ডাইজেশন কি? দিস হ্যাপেন্স when all movies, songs or stories start using the exact same recipe. একই রেসিপিতে তারা তৈরি। ইনস্টিড অফ বিং ক্রিয়েটিভ, বিগ কোম্পানিজ কপি পেস্ট দ্য সেম প্যাটার্নস ওভার অ্যান্ড ওভার টু গ্যারেন্টি এ প্রফিট। যখন দেখা গেল 1990 সিনেমাটা খুবই জনপ্রিয় হলো, তখন প্রডিউসার, তখন ফিল্ম ডিরেক্টর, তারা একই জিনিসটাকে একটু মোড়কটা চেঞ্জ করে দিয়ে তারা কী করলো, একই জিনিসটাকেই সে বারবার বারবার সিরিজ করে যেতে লাগলো। যেমন আমরা ধরি, থিঙ্ক ফাস্ট ফুড পিজা। নো ম্যাটার হুইচ ব্র্যান্ড ইউ ভিজিট, দিস চিজ, দ্য সস অ্যান্ড দ্য ক্রাশ টেস্ট এক্স্যাক্টলি দ্য সেম বিকজ দে আর ইউজ এ স্ট্রিক্ট স্ট্যান্ডার্ড রেসিপি। পিৎজা যখন খেতে যাব তখন সেক্ষেত্রে সম্পূর্ণভাবে একই মেটেরিয়াল সব জায়গায় ব্যবহার করা হয়, যাতে করে সেই পিৎজা সঙ্গে আমাদের ব্রেনের যেন একটা কানেক্ট হয়ে যায় এবং সেটা আমাদের অ্যাট্রাক্ট করে। বেশিরভাগই সুগারি ফুড যেগুলো আমাদেরকে অ্যাট্রাক্ট করে, এবং বাজার চলতি দুটো মেন জিনিস বিক্রি হয়, একটা স্পাইসি ফুড, একটা সুগারি ফুড। এছাড়া জেনারেলি 90% মার্কেট এই দুটো ধরনের প্রোডাক্ট জিনিসই কভার করে থাকে। দ্বিতীয় হচ্ছে সিউডো ইন্ডিভিজুয়ালাইজেশন, ফেক চয়েস কি? This happens when big companies trick you into thinking you have 100 or different options, but everything they are offering you is actually the exact same thing underneath. কোম্পানি কি করছে যে সবসময় মানুষ ভাবছে যে আমরা ক্যাডবেরিজ ডেয়ারি মিল্ক খাবো, ডেয়ারি মিল্ক খাচ্ছি না, তারা আরও অনেক অপশান দেখাচ্ছে বাইরের মোড়কে, কিন্তু ভিতরে সেই সুগারি ক্যান্ডি, সেই চকলেট, সেই একই জিনিসই আছে। Cadbury selling you dairy milk, crackles, and fruit and nut. They give them the different names and different colors wrappers, but underneath the packaging, it is the same milk chocolate based from the same factory. একই জায়গা থেকে একই জিনিস, কিন্তু মূল উপাদান তাই। এবারে, হোয়াট ইজ দ্য রিয়েল গোল অফ দ্য কর্পোরেশনস? এই কর্পোরেশনসের গোলটা কি, লক্ষ্যটা কি? বিগ কোম্পানিজ ডিজাইন এন্টারটেনমেন্ট টু অ্যাক্ট লাইক রিমোট কন্ট্রোল অফ ইউর মাইন্ড। এই এন্টারটেনমেন্টগুলোকে, তার এন্টারটেনমেন্টের সঙ্গে কিছু নেশা মিশিয়ে দিচ্ছে, যেটা আমাদের মনটাকে কন্ট্রোল করতে পারে। দেয়ার আলটিমেট গোল ইজ টু কিপ ইউ কাম, কোয়াইট অ্যান্ড ডিস্ট্রাক্টেড সো দ্যাট ইউ কিপ ওয়ার্কিং অ্যান্ড বাইং থিংস উইদাউট এভার কোশ্চেনিং দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ। তারা আমাদের মাইন্ডটাকে এমনভাবে ডিস্ট্রাক্টেড করেছে, চকলেটের সঙ্গে, চকলেট, ক্যাডবেরি ডেয়ারি মিল্ক চকলেটের সঙ্গে তারা কি ইমোশন যুক্ত করে দিচ্ছে, ভালোবাসার, লাভ, ইমোশন যুক্ত করছে। সেই ইমোশনটাকে যখন একজন ব্যক্তি ভাবতে যাবে যে এই চকলেটটা আদৌ ভালো, খারাপ, এটা যখন ভাবতে যাবে তখন তাদের এই ভাবার জায়গাতেই সেই ইমোশন এসে যাচ্ছে, সেই ভালোবাসার সম্পর্কটা স্মৃতিতে এসে যাচ্ছে, যেটা হচ্ছে কালচার। সেই কালচারটা আমাদেরকে আর ভাবার সুযোগ দিচ্ছে না যে এতে সুগারি ফুড, এটা খাওয়া উচিত নয়। Think of a baby, crying baby. To make the baby quiet, a parents might hand them a brightly color plastic rattle. একজন বেবি যখন হচ্ছে যে কি কাঁদছে, তখন কি হয়েছে, তার হাতে একটা রঙিন প্লাস্টিকের খেলনা দিয়ে দিচ্ছে, ঝুমঝুমি। দ্য র্যাটেল ডাজ নট সলভ দ্য বেবিজ রিয়েল প্রবলেম। এই ঝুমঝুমিটা বেবির আসল সমস্যাটাকে সমাধান করছে না। হতে পারে সে ক্ষুধার্ত, হতে পারে সে টায়ার্ড, বাট লাউড নয়েজ অ্যান্ড ব্রাইট কালার্স ডিস্ট্রাক্ট দ্য বেবি
সো কমপ্লিটলি দ্যাট দে স্টপ ক্রাইং অ্যান্ড স্টিল সিট কোয়াইটলি। যখন তাকে সেই জিনিসটা দিয়ে দেওয়া হচ্ছে, তখন সে পুরোপুরি চুপ করে যাচ্ছে, কান্নাকাটি বন্ধ করে দিচ্ছে এবং চুপচাপ বসে আছে। তাহলে এটা সেই একটা পেন কিলারের মতো, যে আমাদের অরিজিনাল যন্ত্রণা, অরিজিনাল কষ্টের আসল কারণ না খুঁজে আমাদেরকে পেন কিলার দিয়ে সম্পূর্ণভাবে চুপ করিয়ে রাখা হয়, এবং সেই যে আমাদের অরিজিনাল সমস্যাটা আস্তে 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 মরেই যায়। তো আমরা ৩ টে জিনিস এখানে শিখলাম। কালচার ইন্ডাস্ট্রি কি? টার্নিং এন্টারটেনমেন্ট ইনটু এ বিগ মানি মেকিং ফ্যাক্টরি। আমরা প্রায় সিরিয়ালের সময় দেখি যে সিরিয়ালের নায়িকা রান্নাঘরে হঠাৎ করে ঢুকে গেল, ঢুকে গিয়ে বলছেন যে এই তেলটা বেস্ট। সে সেই তেলটা মানে বলছে যে এই তেলে রান্না করা ভালো, খুব ভালো। আমরা সিরিয়াল ঝুঁকছি, সেটা হচ্ছে কালচার। সেই নায়িকাটাকে আমরা অনুসরণ করছি, তার ভালো অভিনয়, তার ভালো গুণ আমরা দেখতে পাচ্ছি সেখানে। তার সঙ্গে আমরা একাত্ম হচ্ছি, তার কথাবার্তা আমরা মেনে নিচ্ছি, বিশ্বাস করে ফেলছি। স্ট্যান্ডার্ডাইজেশনস কি? একই যখন আমরা দেখছি যে কোনো জিনিস জনপ্রিয় হয়ে যাচ্ছে, জিনিস বিখ্যাত হচ্ছে, তখন আমরা সেই জিনিসকে সেই জিনিসেরই বারবার বারবার পুনরায় রেপ্লিকা তৈরি করে যাচ্ছি। ১ নম্বর ২ নম্বর মুভি কন্টিনিউ বানিয়ে যাচ্ছি এবং সেটা জনপ্রিয় হয়ে যাচ্ছে। আমরা সেখানে নতুন কিছু করার কথা ভাবছি না, এবং তার কারণ আমাদের লক্ষ্য থাকে টাকা ইনকাম করা। সিউডো ইন্ডিভিজুয়ালিজম কি? যে আমাদের বাইরের আবরণটাকে চকচকে রাখি, আলাদা রাখি, কিন্তু ভিতরে সেই একই ধরনের জিনিস থাকে, একই বিষয় থাকে। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্যে। যদি আপনাদের এইরকম ভিডিও পছন্দ হয়, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।